কি। হ্যাঁ, যে কতদিন যাদের কনফিউশন ছিল সেগুলো সবারটাই শুনবো, শুধু যাদের দু একজনের সমস্যা ছিল তাদের না, অন্য যাদের আছে তাদেরটাও শুনবো আর কি। হ্যাঁ, তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করি। নতুন আচ্ছা, তোমরা কি স্ক্রিনে একটা প্রবলেম দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, আমরা আজকে নতুন যে চ্যাপ্টার শুরু করব ওই চ্যাপ্টারের নাম হচ্ছে পাইপস এন্ড ড্রেইন। ড্রেইনের জন্য ড্রেইনের যদি কাজ থাকে তাহলে তার এস্টিমেশনটা কিভাবে করতে হবে সেটি আমরা আজকে শিখবো আর কি। তো পাইপ আর ড্রেন একসাথে আমরা শিখি এই কারণে, অনেক সময় পাইপ ড্রেন আলাদাও থাকে। খাতা কলম রাখতে বলেছিলাম, সাথে খাতা কলম রাখলে সাথে সাথে তোমরা করতে পারবা। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া একটা এটা শিল্প এলাকাতে 1200 ফিট লম্বা একটা ড্রেন তৈরি করতে হবে। যার সেকশনটা হচ্ছে দ্য সেকশন ইজ শোন ইন দ্য ফিগার। এটা ফিগারের মধ্যে সেকশনটা দেখানো আছে। রেট অফ আর্থওয়ার্ক অ্যাজ পার আর্থওয়ার্কের যে রেটটা হবে, রেটস অফ ওয়ার্কস, যে কাজের যে রেট গুলো, কাজের যে ইন্ডিভিজুয়াল কিভাবে রেটটা দেয়া আছে, রেটটা দেয়া আছে, ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়ালের দাম দেয়া আছে, আর্থওয়ার্ক দেয়া আছে, ব্রিক, সিমেন্ট, স্যান্ড, এইভাবে ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল দেয়া আছে। সুতরাং ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়ালের পরিমাণ আমাদেরকে আগে বের করতে হবে, দেন হচ্ছে তার প্রাইসটা আমাদেরকে, প্রাইসটা এখানে দেয়া আছে, সে প্রাইস রেট থেকে আমরা টোটাল প্রাইসটা হিসাব করে বের করব। হ্যাঁ, তো সেকশনের মধ্যে আমরা দেখো, সেকশনের মধ্যে দেয়া আছে দুই পাশে ওয়াল থাকবে, ভার্টিক্যাল ওয়াল আছে দুই পাশে, 10 ইঞ্চ পুরুত্বের ওয়াল আছে। আর মাঝখানে এই ড্রেনের যে বেড আছে, বেডে একটা ফ্ল্যাট সলিং আছে, ইটের সলিং দেয়া আছে, সেই সলিং এর প্রস্থটা হচ্ছে 1 ফিট 7 ইঞ্চি। আর ড্রেনটার ভিতরের দিকে ক্লিয়ার হাইট আছে 3 ফিট 8 ইঞ্চি। ড্রেনের ভিতরে প্রস্থ আছে 1 ফিট 6 ইঞ্চি। আর ওয়ালগুলোর পুরুত্ব হচ্ছে 10 ইঞ্চি। হ্যাঁ, আর ভিতরের দিক দিয়ে একটা সিঙ্গেল লেয়ারের একটা প্লাস্টার দেয়া আছে, প্লাস্টারের থিকনেস হচ্ছে 1/2 ইঞ্চ। 1/2 ইঞ্চ থিকনেস যদি দেয়া আছে, যেহেতু অবশ্যই 1/2 ইঞ্চ হবে, থিকনেস দেয়া না থাকলেও 1/2 ইঞ্চ ধরে করতে হবে যদি কিছু বলা না থাকে। হ্যাঁ, এগুলা এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এখানে প্রত্যেকটা কাজের জন্য এর যে কম্পোজিশন সেটা কিন্তু ভিন্ন ভিন্ন দেয়া আছে। দেখো এখানে ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে দেয়া আছে হচ্ছে 1:6, মানে হচ্ছে টোটাল 7 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে সিমেন্ট আর 6 ভাগ হচ্ছে বালু। হ্যাঁ, এই 7 ভাগ। আর যখন ফ্ল্যাট সলিং এর যে পোর্শন কাজ, সেই পোর্শন এবং প্লাস্টারের পোর্শন, এই পোর্শনের যে মিক্সচারটা বা মর্টারটা তৈরি করা হয়েছে, সেই মর্টারের মিক্সিং প্রপোর্শন হচ্ছে 1:4। মানে হচ্ছে টোটাল যদি 5 ভাগ হয়, 5 ভাগের 1 ভাগ থাকবে সিমেন্ট আর 4 ভাগ থাকবে বালু। এইটুকু কিন্তু প্রবলেম সলভ করার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন কি কি জিনিস এখান থেকে হিসাব করে বের করতে হবে, কি কি একটা ড্রেন তৈরি করতে গেলে কি কি আইটেম থাকতে পারে। একটা ড্রেন তৈরি করতে গেলে প্রথমেই বা কনস্ট্রাকশনের জন্য প্রথমেই যদি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আর্থ ওয়ার্ক বা আর্থ এক্সকাভেশন। আর্থ ওয়ার্কটা কি জিনিস, যে মাটির কাজ কতটুকু, কতটুকু মাটি কাটতে হবে। হ্যাঁ, এটা বলছে এটা সারফেস ড্রেন। সারফেস ড্রেন মানে হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, তার মানে পুরোটা হচ্ছে গ্রাউন্ড লেভেলের নিচে আছে। তাহলে মাটিটা কেটে তুলতে হবে, কতটুকু মাটি কাটতে হবে আমরা দেখি একটু। আর্থ ওয়ার্ক ইন এক্সকাভেশন। আর্থ ওয়ার্ক, দেখো প্রবলেমগুলো আমরা এভাবে টেবিল করে সলভ করতে পারি, আমরা টেবিল ছাড়াও সলভ করতে পারি, এটা তোমার উপর ডিপেন্ড করছে। টেবিল করে আমার সলভ করার, টেবিল করে এখানে করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে আলাদাভাবে তোমাদেরকে যাতে সহজে বোঝাতে পারি, এটা একটা উদ্দেশ্য। আর একটা হচ্ছে
টেবিল করে করলে ভুল ত্রুটিটা কম হয়। তবে টেবিল করতে গিয়ে আবার এই স্কেল আর পেন্সিল বা কলম দিয়ে যাতে এখানেই যাতে অনেক সময় ব্যয় হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যথাসম্ভব ফ্রি হ্যান্ডে এই টেবিল ড্র করে ফেলতে হবে যদি তুমি টেবিল করে করতে চাও। হ্যাঁ, কারণ টেবিলের জন্য তোমার আলাদা কোনো মার্কস বরাদ্দ নাই, সুতরাং টেবিল যত সুন্দরই হোক আর টেবিল দেখতে যত পচাই হোক তাতে কিছু যায় আসে না। তবে ওভারঅল পরিচ্ছন্নতা, খাতার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বা খাতার চেহারা সুন্দর রাখার জন্য টেবিলটা যথাসম্ভব আমরা একটু স্ট্রেট লাইন করে আঁকার চেষ্টা করব। ফ্রি হ্যান্ডে করাই ভালো হবে সময় বাঁচানোর জন্য। হ্যাঁ, আচ্ছা। আর তাহলে আর্ট ওয়ার্কের ক্ষেত্রে কি হবে দেখো, এখানে কলামগুলো কি আছে, কলামগুলো আমি একবার সবটা যদি বলে নেই। প্রথম কলামে আছে সিরিয়াল নম্বর। সিরিয়াল নম্বর মানে কতগুলো আইটেম হবে, আইটেমের সিরিয়াল। হ্যাঁ, হ্যাঁ, ১ নম্বরে আছে সিরিয়াল, আইটেমের সিরিয়াল। ২ নম্বর আছে ডেসক্রিপশন, মানে হচ্ছে যে ক্যাটাগরি বা যে টাইপের আমরা কাজ করব সেই কাজটা কি কাজ করব, কি কাজের হিসাব, ইন্ডিভিজুয়াল আইটেমের নাম এখানে। হ্যাঁ, নাম্বার 3 হচ্ছে নাম্বার আছে দেখো, নাম্বার মিন্স হচ্ছে যে একই কাজ কতবার হবে, কতটা মাল্টিপ্লিকেশন হবে, কতবার করতে হবে। দেখো সব জায়গায় আছে 1 1 1, একটা শুধু 2 আছে। কেন 2 হলো সেটি আমরা প্রিভিয়াস ফিগারে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি। আচ্ছা, এখানে আছে লেন্থ। হ্যাঁ, যে ইন্ডিভিজুয়াল এক একটা সেকশনের লেন্থ কত, আর এখানে হচ্ছে টোটাল লেন্থ, টোটাল লেন্থ কত। তা ইন্ডিভিজুয়াল সেকশন যতগুলো থাকবে এখানে হলো ততগুলো নাম্বার হবে, আর অতটা নাম্বার দিয়ে ইন্ডিভিজুয়াল লেন্থকে গুণ করলে গুণফলটা এখানে পাবে। দেখো এখানে 1200 গুণন 1 1200, এখানে 1200 গুণন 2, এখানে 2400 আছে। হ্যাঁ, আর এটা হলো প্রস্থ, ব্রেথ হচ্ছে ফিটে, সবগুলো ফিটে নিয়ে আছে, এফপিএস এ করা আছে। এটা হচ্ছে এখানে কতটুকু, এটা হলো দৈর্ঘ্য, এটা আছে প্রস্থ, আর একটা হচ্ছে ডেপথ বা থিকনেস, থিকনেস কতটুকু আছে। তো 3টা ফিট গুণ করলে আমরা কিউবিক ফিট পাবো। তো এই জন্য শেষের যে যেটা হবে সেটার ইউনিট হবে কিউবিক ফিট বা সিএফটি। তো দেখো এইখানে এইগুলোতে ফিট লেখা হয়েছে, কিন্তু এইখানে ফিট লেখা, এখানে সিএফটিটা ব্র্যাকেটে আমরা লিখে দেইনি কেন? লিখে দেইনি কারণ এইখানে শুধু সিএফটি থাকলেও পরের যে রোগুলো আছে, পরের রোগুলোতে শুধু সিএফটি না অন্যান্য ইউনিটও আছে। এই জন্য কমন এখানে সিএফটি যদি লিখে দিতাম তার মানে হতো যে এই কলামে যা কিছু আছে নিচে তার সবগুলোর ইউনিটই হচ্ছে সিএফটি। এই জন্য আমরা এখানে কিন্তু ইউনিটটা লিখে দেইনি। এই ছোটখাটো ভুলগুলো পরীক্ষার সময় করা চলবে না। আচ্ছা, আমরা প্রিভিয়াস স্লাইডে যদি যাই তাহলে দেখো এই যে দেখো এই যে 2 আছে কোথায়, 2 আছে 10 ইঞ্চ ইন ব্রিক ওয়ার্ক, 10 ইঞ্চ ব্রিক ওয়ার্ক উইথ সিমেন্ট মর্টার। এই 10 ইঞ্চ যে ব্রিক ওয়ার্ক এটার ক্ষেত্রে 2 বলা আছে। কেন 2 বলা থাকলো সেটা একটু আমরা দেখি। বলা থাকলো দেখো 10 ইঞ্চের যে ওয়াল আছে, এই পাশে একটা ওয়াল, এই পাশে একটা ওয়াল, দুটো ওয়াল। হ্যাঁ, এই টোটাল ড্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য বরাবর এটাও 1200 ফিট যাবে, এই ওয়ালটাও 1200 ফিট যাবে। তাহলে এই একই সাইজের ওয়াল আসলে দুটো আছে, এইটাও 1200 ফিট, এটাও 1200 ফিট। এর জন্য একটার যদি আমরা সবকিছু হিসাব করি সেটাকে 2 দিয়ে গুণ করে দিলেই দুটোর টোটাল অ্যামাউন্টটা বের হয়ে যাবে। এই জন্য এটার নাম্বার অফ ওয়াল হচ্ছে কয়টা, 10 ইঞ্চ ব্রিক ওয়ার্কের ওয়াল হচ্ছে কয়টা, 2টা। এই জন্য এখানে 2টা আছে, আর বাকি সবগুলোই একটা করে। আচ্ছা, এখন আমরা আর্থ ওয়ার্কটা যদি দেখি, আর্থ ওয়ার্কটার ক্ষেত্রে কি হয়েছে। আর্থ ওয়ার্কের ক্ষেত্রে দেখি আমরা এখানে কি লেখা আছে। আর্থ ওয়ার্কের ক্ষেত্রে লেন্থ 1200 ফিট লেখা আছে, এটা প্রবলেমে দেয়া আছে। আর প্রস্থ বলা আছে 3.2 ফিট, আর থিকনেস আর ডেপথ বলা আছে 4 ফিট। তো এইটুকু একটু মনে রাখো, 3.2 আর হচ্ছে 4। দেখি আমরা এখানে কিভাবে 3.2 আর 4 হলো। এই ড্রেনটার দেখো দৈর্ঘ্য আমরা 1200 ফিট জানি, প্রস্থ আমরা কতটুকু, দেখো প্রস্থটা দেখো, টোটাল প্রস্থ, টোটাল কতটুকু মাটি কাটতে হবে। এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত মাটি কাটতে হবে। হ্যাঁ, তো এইটুকু টোটালটুকু কত, এখানে আছে 10 ইঞ্চি, এখানে 10 ইঞ্চি 20 ইঞ্চ, আর মাঝখানে আছে 1 ফিট 7 ইঞ্চ, মানে হচ্ছে 12 আর 7 19 ইঞ্চ। তাহলে 19 ইঞ্চ আর যোগ হচ্ছে 10 ইঞ্চ যোগ 10 ইঞ্চ কত হয় বলতো? 39 39 39 ইঞ্চকে ফিটে কনভার্ট করলে কত হবে? হ্যাঁ 3 ফিট 3 ইঞ্চ। 3 ফিট 3 ইঞ্চ আমি রাখতে চাই না, আমি পুরোটাকে ফিটে কনভার্ট করতে চাই, ইঞ্চ রাখবো না। তাহলে কত হবে? 3.25 3.25 এক্স্যাক্টলি 3.25। কারণ কি 12 দিয়ে ওটাকে ভাগ দিলে যা হবে সেটাই আর কি, দশমিকের পরে সেটাই বসবে যতটুকু ইঞ্চ থাকবে। যেহেতু 3 ইঞ্চ ছিল, 3/12 করলে 0.25 পাবো আমরা। হ্যাঁ,
তাহলে 3 ফিট 3 প্রস্থ আর হাইটটা কত আছে বলো তো? টোটাল হাইট কত? টোটাল হাইট হবে এইটা গ্রাউন্ড লেভেল আর এটা হচ্ছে বটম লেয়ার। এই টোটাল ডেপটাই আমাকে মাটি কাটতে হবে, মাটিটা পুরোটাই কাটতে হবে। তাহলে কত হলো বলো তো? টোটাল ডেপটা কত? স্যার 4 ফিট। হ্যাঁ, তাহলে আমরা এখানে পাইলাম প্রস্থ 3.25 আর হাইট হচ্ছে 4 ফিট। এইটুকু বুঝতে কারো সমস্যা থাকলে বলো। প্রশ্নটা আরেকবার স্যার একটু। প্রস্থটা হচ্ছে নিচে দেওয়া আছে ইন্ডিভিজুয়াল সেকশনের উইথ দেওয়া আছে, দেখো মাঝখানে আছে, দেখো আমি কার্সর নিচ্ছি, কার্সরটা খেয়াল করো। এখানে মাঝখানের পোর্শন আছে হচ্ছে ড্রেনের যে ভিতরের দিকের প্রস্থ, সেটা আছে 1 ফিট 7 ইঞ্চি। আর দুই দিকের এক একটা ওয়াল আছে 10 ইঞ্চ করে, দেখো 0 ফিট 10 ইঞ্চ, এ পাশে 0 ফিট 10 ইঞ্চ, তার মানে টোটালি 10 ইঞ্চ করে এক একটা ওয়াল। তো 1 ফিট 7 ইঞ্চ প্লাস 10 ইঞ্চ প্লাস এই পাশের 10 ইঞ্চ, এই সবগুলো মিলে যোগ করো, কত হয় বলো? 1 ফিট 27 ইঞ্চ, তাহলে বুঝতে পারছি স্যার এবার। বুঝতে পারছো? জি স্যার। সবগুলো যোগ করে দিয়ে ফিটে কনভার্ট করে জি, দিয়েছি, স্যার, তাতে জি, করে আমাদের 3 ফিট 3 ইঞ্চ হয়েছে। 3 ফিট 3 ইঞ্চকে আমরা ফিটে কনভার্ট করেছি, এই জন্য 3.25 ফিট হয়েছে। আর হাইট এখানে দেখানো হয়েছে যে টোটাল হাইটটা হচ্ছে 4 ফিট। তো আর লেন্থটা আমরা জানি 12 ফিট, এইটাকে গুণ করলে 15,600 ফিট। হ্যাঁ, গুণ করে এটা যদি নাও হয় কোনো অসুবিধা নাই, যা হবে তাই, গুণফল যা হবে তাই, মূল বিষয়টা হচ্ছে গুণফল যা হবে তাই। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে 10 ইঞ্চ ব্রিক ওয়ার্ক। ব্রিক ওয়ার্কের লেন্থটা কত হবে? লেন্থ হবে 1200 গুণন 2। কেন হবে? কারণ 1200 ফিট লম্বা, দুটো ওয়াল আছে, দুই পাশে দুটো ওয়াল। হ্যাঁ, এই জন্য 2 নাম্বার হচ্ছে একই সেম কম্পোনেন্ট দুটো আছে, এই জন্য 2 দিয়ে গুণ করে টোটাল লেন্থ হবে 2400 ফিট। আর প্রস্থ আছে কতটুকু? আমরা বলছি যে 10 ইঞ্চ ব্রিক ওয়ার্ক, মানে প্রস্থ 7 ইঞ্চ। এটাকে আমি ফিটে কনভার্ট, আমি এখানে উপরে বলে দিছি যে এই কলামে যা থাকবে সবই ফিট, এই কলামে যা থাকবে সবই ফিট। হ্যাঁ, তো আমরা একটু প্রিভিয়াস ফিগারে আমরা দেখি, দেখো এটার এই ওয়ালের প্রস্থ কতটুকু আছে? প্রস্থ আছে 10 ইঞ্চ। দুটোরই 10 ইঞ্চি আছে আর কি। 10 ইঞ্চ আছে বলে আমরা দুটোকে একসাথে 2400 ফিট ধরে ক্যালকুলেশন করতে পারছি। যদি একটা 10 একটা 8 বা একটা 10টা 12 স্যার 3 ফ্ল্যাট সোলিং ইঞ্চ, মানে কয় ইঞ্চ? হ্যাঁ, 3 ইঞ্চ স্যার, এটা কি দেওয়া আছে 3 স্যার? ইঞ্চ। হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাট ব্রিক থাকলে কত হবে? 3 ইঞ্চ থাকবে, 3 ইঞ্চ হবে, হতেই হবে আর কি। ইট যে কোনো ইটকে ফ্ল্যাট করে রাখলে তার ডাইমেনশন, একটা ইটের ডাইমেনশন কত মনে আছে? কাকে জিজ্ঞেস করবো, দাঁড়াও দেখি। মেহনাজ আছে, মেহনাজ হোসাইন মির্জা, আইডি নম্বর 11। স্যার 2.7 নাই কে? মেহনাজ আছে, মেহনাজ আইডি নম্বর 11 আছে, আইডি নম্বর 11 নাই, অ্যাবসেন্ট। আচ্ছা, আমি লিখে রাখছি অ্যাবসেন্ট। এরপরে কি আছে? ইউনুস ভুইয়া, আইডি নম্বর 20। সাইজ কত? স্ট্যান্ডার্ড সাইজ একটা ব্রিকের সাইজ কত? যখন ইটের ভাটা থেকে আমরা ইট কিনবো সেটা সাইজ কত থাকে? স্যার 9.5 4.5 আর 2.75 2.75 পৌনে 3। হ্যাঁ, স্যার 10 বা আচ্ছা, খাদিজা আছে, খাদিজা 26। জি স্যার। খাদিজা বলো তো, এখন একটা ইটের ইউনুস বলেছে স্ট্যান্ডার্ড সাইজ কত, সেটি বলেছে 9.5 4.5 পৌনে 3 ইঞ্চি। এটা ওয়ার্কিং কন্ডিশনে এর ডাইমেনশন কত হবে? স্যার
3, 6 আর হলো 9 না 10। হলো না, আবার বলো। স্যার, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 9.5, 4.5, 3.5। হ্যাঁ স্যার, কাজ করলে তখন তো আমাদের কত হলো হবে? 4 হবে, হুম। 10 হবে আর হলো 5। স্যার 10, 5 আর 3 হওয়ার কথা নয়, যে হাফ ইঞ্চ যে সিমেন্টের গাঁথনি দেওয়া হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই হাফের জন্য তো স্যার 10। হ্যাঁ 10 ইঞ্চ হবে। 10, 5, 3 হবে। 10, 5, 3। হ্যাঁ জি স্যার। 10, 5, 3 মনে থাকবে, এটা কিন্তু মনে থাকতে হবে, এই জন্য আমি জিজ্ঞেস করছি। হাফ ইঞ্চ জি স্যার। হ্যাঁ, এই ডাইমেনশন গুলো ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা সব সময় মনে রাখতে হবে, এই মুহূর্তে এখন সুযোগ নাই, এখন কিন্তু ইঞ্চে কত? 10 ইঞ্চ, 5 ইঞ্চ, 3 ইঞ্চ। আর ফ্ল্যাট সলিং বলতে কি বোঝাবে? ফ্ল্যাট সলিং, ফ্ল্যাট সলিং মানেই হচ্ছে 3 ইঞ্চ। কেন 3 ইঞ্চ? ওই যে আমার ওয়ার্কিং কন্ডিশনে 3 থাকবে। কাজ যখন করেছি তখনই তো ওয়ার্কিং কন্ডিশন বলছি আমরা, তাই না? ব্যবহার যখন করছি, তাহলে ফ্ল্যাট সলিং এ যেখানে দেখো লেখা থিকনেস হচ্ছে 3 ইঞ্চ, আর প্রস্থ কত বলতো? এই ফ্ল্যাট পার্টটুকুর প্রস্থ কত বলতো? তো 3 ইঞ্চি, 1 ফিট 7 ইঞ্চি। 1 ফিট 7 ইঞ্চি হচ্ছে 12 ইঞ্চি, তাই না? প্রস্থ হচ্ছে 19 ইঞ্চি আর থিকনেস হচ্ছে 3 ইঞ্চি। আর এর দৈর্ঘ্য কত হবে বলতো? 1200 হবে না 2400 হবে? 1200। 1200 হবে, হ্যাঁ 1200 হবে। আচ্ছা 1200 হবে, আচ্ছা। তো দেখো, এই যে ওয়ান লেয়ার ফ্ল্যাট সলিং এর জন্য টোটাল দৈর্ঘ্য হয়েছে 1200 ফিট, আর তার প্রস্থ হচ্ছে 19 ইঞ্চি। 1 ফিট 7 ইঞ্চি 19 বাই, হ্যাঁ এটা ফিটে কনভার্ট করার জন্য। আর ডেপথ কত হবে? 3 ইঞ্চি। 3 ইঞ্চি যেহেতু আছে, এটাকে ফিটে করার জন্য 3/12 হবে। এরপরে এগুলো গুণ করলে যা হবে তাই। আচ্ছা, এরপর আর একটা যে আইটেম বাকি আছে সেটি হচ্ছে প্লাস্টার। প্লাস্টার কতটুকু হবে? প্লাস্টার দেখি আমরা একটু, প্লাস্টার কত হবে? প্লাস্টার দেখো, প্লাস্টার হবে এই, আমার কার্সরের দিকে খেয়াল করো, এই বরাবর হবে ভার্টিক্যাল, তারপরে হরাইজন্টাল অংশ, তারপরে আবার ভার্টিক্যাল অংশ। হ্যাঁ, তো এতটুকু হবে প্লাস্টার। তো এখন এইখানে ডেপথ আছে 3 ফিট 8 ইঞ্চ, আর এখানে প্রস্থ আছে কতটুকু? 1 ফিট 7 ইঞ্চ। হ্যাঁ, তাহলে টোটাল কতটুকু এই প্লাস্টার করতে হবে বলতো? এই অংশটা প্লাস এই অংশটা প্লাস 2 অংশের মাঝখানের অংশটুকু, 2 প্লাস্টারের মাঝখানের অংশটুকু, এই ফ্ল্যাট সলিং এর উপরেরটুকু আর কি। তাতে মোট কতটুকু হবে বলতো আমাকে? ইঞ্চে কত ইঞ্চ হবে বলতো? হলো না, আর হবে। এই যে খেয়াল করো, এই দুই পাশ দুইটা ভার্টিক্যাল ওয়ালের উপরে হবে, ভিতরের দিকটা ইনসাইড, দুইটা ভার্টিক্যাল ওয়ালের ইনসাইড হবে, আর এই বটা হবে স্যার টোটাল 107 ইঞ্চি। 107। এক কাছে এটা করো। 107 তো কে বলছে 106? বলো হবে। স্যার ওই যে 1 ফিট 6 ইঞ্চ আর 3 ফিট 8 ইঞ্চ, ওইটা ওই মানে দুই পাশেই তো আছে, সেটা হিসাব করবো। আর নিচে 1 ফিট 7 ইঞ্চ সব। হ্যাঁ 3 ফিট 8 ইঞ্চ হচ্ছে দুইটা, এই একটা 3 ফিট 8 ইঞ্চ, একটা 2 ফিট 3 ফিট 8 ইঞ্চ। জি হ্যাঁ, স্যার। যখন এই পর্যন্ত হয়ে গেল, তাহলে এই যে মাঝখানের যে প্লাস্টারটা, এই প্লাস্টারটা তো এই ওয়াল পর্যন্ত আসার দরকার নাই, কারণ অলরেডি আমি প্লাস্টার বটম মতো করে ফেলেছি, তাই তো? যোগ করো 3 ফিট 8 ইঞ্চ, এই পাশে 3 ফিট 8 ইঞ্চ, আর মাঝখানের এইটুকু যোগ করো, তাহলে কত হয় বলো? জি স্যার, ওইটা 106 ইঞ্চ হয়। 106 ইঞ্চ। আচ্ছা 106 ইঞ্চ হলেই হয়েছে, 106 ইঞ্চ হয়েছে, বুঝতে পারছো তো? 107 ইঞ্চ তো হয় স্যার, ওই
স্যার 107 থেকে আর ওই 107 1 ইঞ্চি 2 পাশে কমন আছে 107 থেকে দুই পাশের হাফ হাফ বাদ দিলে তো 1 হয়, তখন 100। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি এক মিনিট। স্যার ওই 2 পাশে তো বাদ স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি মেহনাত স্যার, আমি ক্লাসে আছি স্যার, নেট প্রবলেমের জন্য স্যার তখন রেসপন্স করতে পারিনি। হ্যাঁ বলো, এখন বলো কি সমস্যা, বলো। কে কে যেন বলতেছে, কে যেন স্যার বুঝতে আমি পারেন না। মেহনাত স্যার, স্যার আপনি আমাকে ডেকেছিলেন স্যার, নেট প্রবলেমের জন্য আমি স্যার আনমিউট করতে পারছিলাম না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে মেহনাত, অসুবিধা নেই, তুমি আসো। হ্যাঁ জি স্যার, আছি স্যার ক্লাসে। জি স্যার। এখন বলো, এখন বলতে বুঝতে পারোনি, বলো। স্যার আরেকবার একটু বলেন কাইন্ডলি। প্লাস্টারে টোটাল হবে এই যে এই ডেপথটা 3 ফিট 8 ইঞ্চ, আর এই পাশেও হবে 3 ফিট 8 ইঞ্চ। হ্যাঁ, আর মাঝখানে আছে স্যার 107 ইঞ্চ হয়। হয় স্যার। 106 ইঞ্চ। স্যার নিচের যে সলিনটা আছে স্যার, ওইটা কি দুই পাশে হাফ ইঞ্চ করে পরে বাদ দিয়ে 107 মাইনাস 106? হ্যাঁ হ্যাঁ দুই পাশে হ্যাঁ হাফ ইঞ্চ করে বাদ দিব, কারণ আমি তো এই ডেপথটা টোটাল 3 ফিট 8 ইঞ্চি আমি ধরেছি আর কি, বুঝছো? স্যার ওটা কি ওই যে সিমেন্টের প্লাস্টারের গাঁথনি হাফ ইঞ্চ, এই জন্য হাফ ইঞ্চ বাদ দেওয়া হয়েছে? না 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 না, এই যে প্লাস্টারটা, এই যে প্লাস্টার, আমার কার্সরটা দেখো, এই প্লাস্টারটা বটম পর্যন্ত আসছে না? জি স্যার। আবার এই পাশের প্লাস্টারটা বটম পর্যন্ত আসছে না? জি স্যার। তা আসলে এই যে মাঝখানের যে প্লাস্টারটা, সেটা কি আর এই দেয়ালকে টাচ করবে না এই প্লাস্টারকে টাচ করবে? প্লাস্টারকে টাচ প্লাস্টারকে। প্লাস্টারকে টাচ করবে। তা প্লাস্টার তো এখানে আমি হাফ ইঞ্চ অলরেডি করেই ফেলেছি, এই পাশে হাফ ইঞ্চ অলরেডি করেই ফেলেছি, তাহলে এখানে কতটুকু হবে? এখন কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। না স্যার। নাই, গুড। তাহলে এটা হচ্ছে প্রস্থ, আর প্লাস্টারের থিকনেস কত? প্লাস্টারের থিকনেস এখানে বলে দেয়া আছে, হাফ ইঞ্চ থিক সিমেন্ট প্লাস্টার। ঠিক আছে, তাহলে এই টোটালটা হচ্ছে প্রস্থ, তার এর দৈর্ঘ্য হচ্ছে 1200 ফিট, আর প্রস্থ হচ্ছে 106 ইঞ্চি, আর থিকনেস হচ্ছে হাফ ইঞ্চ, 0.5 ইঞ্চ। হ্যাঁ, তাহলে আমরা দেখি প্লাস্টারের ক্ষেত্রে, প্লাস্টার হচ্ছে দৈর্ঘ্য 1200 ফিট, প্রস্থ হচ্ছে 106 ইঞ্চ ডিভাইডেড বাই 12, এটা হচ্ছে থিকনেস হচ্ছে 0.5 ইঞ্চ ডিভাইডেড বাই 12। এইটুকু বুঝতে কার অসুবিধা আছে? এই তিনটা গুণ করে যা হবে ততটুকু হবে সিমেন্টের ভলিউম। এই এই এখানে এই যে যেটুকু আমি বললাম, এইটুকু বুঝতে কারো সমস্যা থাকলে বলো, এইটুকু সমস্যা না থাকলে আমি এই কলামে ঢুকবো। হ্যাঁ, ওকে, অসুবিধা নাই, ঠিক আছে। এখন লাস্টের কলাম খেয়াল করো, লাস্টের কলামে অ্যামাউন্টটা যেখানে বলেছি, আর্থ ওয়ার্কের ক্ষেত্রে আর্থ ওয়ার্ক যা পেয়েছি মাটির কাজ সেইটাই, আর অন্যান্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমার রেটটা দেওয়া আছে। দেখো আগে প্রবলেমে যদি দেখি, রেট দেওয়া আছে আমার আর্থ ওয়ার্কে দেওয়া আছে, আর্থ ওয়ার্কের রেট দেওয়া আছে, ব্রিক সিমেন্ট স্যান্ডে দেওয়া আছে। হ্যাঁ, ব্রিক সিমেন্ট স্যান্ডে দেওয়া আছে, কিন্তু ব্রিক ওয়ার্কের কোনো রেট দেয়া নাই। তাহলে ব্রিক সিমেন্ট স্যান্ডে আমার এগুলোকে কনভার্ট করতে হবে, এগুলোকে হিসাব করে বের করতে হবে ইন্ডিভিজুয়াল কতগুলো ইট লাগবে, কতটুকু মর্টার মানে সিমেন্ট লাগবে, কতটুকু স্যান্ড লাগবে। হ্যাঁ, এটা আমাকে বের করতে হবে। তো সেটি আমি কিভাবে বের করব? সেটি আমার বের করার কতগুলো ফর্মুলা আছে, প্রথম দিন আমরা যা শিখেছিলাম সেইটা এখন, সেই শিক্ষাটা এখন আমাদের কাজে লাগবে। দেখো এখানে টোটাল আমি
এত ঘন ফুট আমি হচ্ছে ব্রিক ওয়ার্ক পেয়েছি। তো এই ব্রিক ওয়ার্কের আমরা জানি যে 100 সিএফটি ব্রিক ওয়ার্ক এর কাজ করতে গেলে কতগুলো ইট লাগে মনে আছে তোমাদের? স্যার 1200 1200 for 100 CFT brickwork we need how much brick? কতগুলো ব্রিক লাগবে? 1200 ইট স্যার। 1200 ইট লাগবে। তাহলে 100 সিএফটি ব্রিক ওয়ার্কের কাজ করতে গেলে 1200 ইট লাগবে। তাহলে 8000 সিএফটি ব্রিক ওয়ার্কের কাজ করতে গেলে কতগুলো ইট লাগবে এটা বের করা যাবে? পারবা বের করতে? জি স্যার। করো তো কত হয়? স্যার 96000। 96000, এখানে 96000ই হয়েছে। হ্যাঁ, এখানকার সাথে না মিললেও কোনো অসুবিধা নাই। আমি হচ্ছে তোমাদেরও বলেছিলাম কিনা এস্টিমেশনের ক্ষেত্রে একটা বিশেষ ইনস্ট্রাকশন আছে। বিশেষ ইনস্ট্রাকশনটা অন্যান্য সাবজেক্টের মতো হয়তো সবাই একই রকম ধরে নেয়, যে কারণে পরীক্ষার সময় একটু ভুল হয়ে যায়। যে যেহেতু স্যাররা তো নর্মালি বলবেই যে পরীক্ষার সময় অন্যটা দেখা যাবে না, তাই না? কোনো স্যার তো আর বলবে না যে অন্যটা দেখে দেখে লিখবা পরীক্ষায়, তাই কি বলবে? না স্যার। বলে না, হ্যাঁ। তাহলে আমরা কি বলি? দেখা যাবে না। তবে এস্টিমেশনের সময় স্পেশাল ইনস্ট্রাকশন হচ্ছে একেবারে এই পাশের জনের দিকে তাকানো যাবে না। তার কারণ হচ্ছে যে এস্টিমেশনের মার্কসের দুটো পার্ট, একটা হচ্ছে তোমার প্রসিডিউরের জন্য আর একটা হচ্ছে অ্যাকুরেসির জন্য। কারণ অ্যাকুরেসির জন্য যদি ভুল হলে যদি আমরা নম্বর কেটে দেই তাহলে পাস করা যাবে না, কারণ ভুল ত্রুটি হতেই থাকবে আর কি। আর একবার যদি কোথাও ভুল হয় সেই ভুল কন্টিনিউ করবে তারপরে পরবর্তীতে আর কি, কারণ এটা ওই রেজাল্টটা নিয়ে পরবর্তী রেজাল্ট গুলো আসবে আর কি। এই জন্য যেটা করতে হবে, পাশের জনের দিকে সারাদিন তাকিয়ে থাকা যাবে, বুঝতে পারছো? কিন্তু তার খাতা থেকে দেখে কোনো কিছু নিজের খাতায় লেখা যাবে না। কেন লেখা যাবে না? অর্পণ আছে? অর্পণ, আইডি নম্বর 14। জি স্যার আছি। আছো? হ্যাঁ, অর্পণকে দেখতে ছবি দেখে তো বেশি স্মার্ট লাগছে। অর্পণ বলো দেখি, এস্টিমেশন পরীক্ষার সময় পাশের ফ্রেন্ডের খাতা দেখা যাবে কিন্তু দেখে কিছু লেখা যাবে না, কেন? কারণ স্যার এখানে প্রত্যেকের অ্যাকুরেট ক্যালকুলেশনটা আসবে না। তাহলে তুমি যদি দেখো তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? ভুল হবে আর এটা মানে পুরো প্রসিডিউরই ভ্যারি করবে। হ্যাঁ, তখন তুমি কনফিডেন্ট লস করবা। তোমার যে হচ্ছে ক্যালকুলেশনটা ঠিক আছে সেটি তুমি তখন কনফিউজড হয়ে যাবা। তুমি মনে করবা যে আচ্ছা আমারটাই মনে হয় ঠিক নাই, ওরটাই মনে হয় ঠিক আছে। তখন তুমি আবার ওকে নক করা শুরু করবা যে এই তোর হচ্ছে এখানে ৯৬,০০০ না হয় ৯৮,০০০ হলো কিভাবে? হয়তো তার ক্যালকুলেটর ৯৬,০০০ দেখে তুমি আবার তারটা যখন দেখবা তখন তোমার মনে হবে যে আমার ৯৬,০০০ হলো, তার ৯৮,০০০ কেন হলো? গন্ডগোলটা কোথায়? ওই খাতার দিকে তাকাইতে তাকাইতেই তোমার সময় এখানে 10 মিনিট লস হয়ে যাবে। এই জন্য অন্যান্য পরীক্ষার সাথে এস্টিমেশন পরীক্ষাটা একটু ভিন্ন আর কি। হ্যাঁ, এখানে একদমই অন্যর দিকে তাকানো যাবে না এবং অন্যর ফিগার ফলো করা যাবে না, কারণ তুমি তোমার প্রসিডিউর অনুযায়ী অঙ্ক করে যেতে থাকবা। প্রসিডিউরের জন্য তুমি প্রসিডিউরের মার্কস পাবা। হ্যাঁ, অ্যাকুরেসিটা পরে আর কি, অ্যাকুরেসি তুমি তোমার মতো করে যেতে থাকবা। তো এটা একটা বিশেষ ইনস্ট্রাকশন। আর এস্টিমেশনের অঙ্কগুলো একটু লেন্দি হয়, কোথাও আটকে গেলে সময় আধা ঘন্টা চলে যায়, নিজে বুঝতে পারা যায় না যে আমি আধা ঘন্টা যাবত বসে আছি। তো এই জন্য পরীক্ষার সময় এটা সময় কভার করে পরীক্ষা করা খুব চ্যালেঞ্জিং। এটা কিন্তু যে ক্যালকুলেশনটা দেখাচ্ছি এটা এই স্লাইডে, এটা কিন্তু অর্ধেক মাত্র ক্যালকুলেশন। সতর্কভাবে দিতে হবে এস্টিমেশন পরীক্ষাটা। এই বিষয়গুলো আমি বলছি কারণ হচ্ছে যে এগুলো পরীক্ষার সময় ফ্যাক্ট হিসেবে কাজ করে আর কি, তোমাদের মার্কস কম পাওয়ার ক্ষেত্রে। এনিওয়ে,
তো আমরা এখন ইটের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এরপরে ইটের পরে আর থাকে হচ্ছে ইটের গাঁথুনি বা মর্টার। মর্টার আমরা জানি যে 100 সিএফটি ব্রিক ওয়ার্কের কাজ করতে গেলে কত সিএফটি মর্টার লাগে? 36 সিএফটি মর্টার লাগে। জয় শুনতে পাচ্ছ? জয় দাস, আইডি নম্বর 64। মিস্টার জয় দাস, আইডি নম্বর 64 আছে? কি জয় নাই? রিদম আছে? রিদম, আইডি নম্বর 50। জি স্যার, আছি স্যার। রিদম জয়কে চিনো? জয়? জি স্যার, চিনি স্যার। কই সে কি আছে অনলাইনে? দেখতে পাচ্ছ? স্যার আমি একটু দেখি না স্যার, দেখাচ্ছে না স্যার। আচ্ছা, আগামী দিন থেকে ভিন্ন কৌশলে ক্লাস নিতে হবে। এনিওয়ে, কেউ হিসাব বের করতে পারোনি? 100 সিএফটি মোটরে 36 সিএফটি লাগলে 8000 সিএফটি তে কত লাগবে? স্যার 2880। স্যার 2880 100 সিএফটি তে যদি স্যার 36 সিএফটি লাগে তাহলে স্যার 8000 এ 2880 আসে স্যার। হ্যাঁ, 2880 আছে। 2880 কি ড্রাই ভলিউম না ওয়েট ভলিউম বলতে পারবা? ড্রাই ওয়েট নিয়ে আমি বলেছিলাম প্রথম ক্লাসে। এটা কি ড্রাই না ওয়েট বলো তো? স্যার ওয়েট। নাসরিন আছো? নাসরিন, আইডি নম্বর 50। নাসরিন সুলতানা, জি স্যার। বলো এটা ড্রাই ভলিউম না ওয়েট ভলিউম? 2880 সিএফটি। স্যার বলতে পারবো না। বলতে পারবা না? স্যার পাশে ড্রাই লেখা আছে স্যার। পাশে ড্রাই লেখা আছে। আমি ওখানে যাই লেখা থাকুক, তুমি তো ড্রাই ওয়েট বললে হবে না। আমি তো জিজ্ঞেস করবো যে কেন ড্রাই, কেন ওয়েট। কে বলতে পারবা এটা ড্রাই না ওয়েট? স্যার এটা কি পানি মিক্স করার আগের ওয়েটটা বলা হয়েছে স্যার? স্যার পানি মিক্স করার আগে মানে হচ্ছে সিমেন্ট আর পানি মিক্স করার আগে তো ড্রাই। মোটরের ভলিউমটা, ওয়ার্কিং কন্ডিশনের যে ভলিউম সেটা হচ্ছে ওয়েট ভলিউম। কারণ পানি দিয়ে না ভিজালে তো ওয়ার্কিং কন্ডিশনে যায় না। আর প্লাস্টার যখন শুকায় তখন কি প্লাস্টারের ভলিউম বাড়ে না কমে না একই থাকে বলো তো? কোন একটা দেয়াল যখন প্লাস্টার করা হয়, প্লাস্টার করার পরে কি, প্লাস্টার যখন করলাম, প্লাস্টার করার পরে ওয়ালটা শুকানোর পরে কি ওই ভলিউমটা বাড়ে না কমে না একই থাকে? একই থাকে স্যার। একই থাকে। কি নাম তোমার? স্যার মেহনাজ।
মেহনাজ, আচ্ছা। হ্যাঁ, মেহনাজ বলেছে একই থাকে। আর কেউ বলো। স্যার কমে। স্যার কমে মনে কমে হয়। শুকানোর পরে। আচ্ছা, নূর আছে, আব্দুল নূর আছো, আইডি নম্বর 18। জি স্যার। হ্যাঁ নূর বলো। আর বলো তো, প্লাস্টার করার পরে প্লাস্টারটা যখন শুকায় তখন কি প্লাস্টারটা ভলিউম বাড়ে না কমে না একই থাকে? স্যার আমার মনে হয় কমে স্যার। তোমার মনে হচ্ছে কমে জি স্যার। শুকায় গেলে? জি স্যার, শুকায় গেলে মনে হয় স্যার একটু বসে যায় আর কি। আর কেউ বলতে পারবা, কনফিডেন্টলি বলতে পারবা প্লাস্টার শুকানোর পরে ভলিউম বাড়ে না কমে? স্যার পানিটা তো শুকিয়ে যায় স্যার, তো পানির হ্যাঁ ভলিউম তো থাকে না স্যার। হ্যাঁ, পানি তো শুকাবে, আমি তো বলছি শুকানোর পরে কি হয়, প্লাস্টার যখন করলা তখন তো এটা ওয়েট কন্ডিশনে থাকলো তাই না, ভিজা আছে, কারণ পানি দিয়ে তো ভিজিয়েই নিয়েছি আমি, ভিজিয়ে মর্টার তৈরি করেছি, তারপরে হচ্ছে যখন এটা শুকিয়ে যাবে তখন এটা কি হবে? স্যার ভেজা অবস্থায় তো ভলিউম বেশি থাকে, পরে শুকাইলে মনে হয় কমবে। ভলিউম কমে যাবে। তাই সবাই কি ওর সাথে একমত? জি স্যার। জি স্যার, আচ্ছা। মর্টার ড্রাই কন্ডিশনে আমি প্রথম দিন বলেছিলাম, আবারও বলছি, ভালো করে খেয়াল করে শুনতে হবে এবং এটি মনে রাখতে হবে, ভলিউম কম থাকবে। ড্রাই কন্ডিশনে ভলিউম কত থেকে আমি কোনো কিছু ভেজা কিনি না, সিমেন্ট আমি বস্তার মধ্যে শুকনা কিনি, বালু আমি শুকনা কিনি, কিনে তারপরে পানি মিশ্রিত করে আমি হচ্ছে মর্টার তৈরি করি। তাহলে এখন আমাকে জানতে হবে কে কার ভলিউম কম কার বেশি, কার কম বেশি, কতটুকু কম বা বেশি। শুকনার ভলিউম হচ্ছে বেশি, মর্টারের যে এলিমেন্ট গুলো সেগুলো শুকনো অবস্থা যখন থাকে তার ভলিউম বেশি থাকে। কতটুকু বেশি থাকে? ভেজা অবস্থার চাইতে 50% বেশি থাকে, 50% বেশি থাকে। ঠিক আছে। আর ওয়ার্কিং কন্ডিশন বা ভেজা মর্টার যখন কোথাও আমরা প্লাস্টার করি বা গাঁথুনির মধ্যে দেই, সেটি শুকানোর পরে আর ভলিউম বাড়েও না কমেও না, একই ভলিউম থাকে। যদি ভলিউম কমে যেত তাহলে ইটের গাঁথুনির মাঝখানে, দুইটা ইটের মাঝখানে যে মর্টার দেওয়া হয় এটা তো শুকিয়ে যেত, তাহলে তো ওয়াল তোমার হচ্ছে যে শুকানোর পরে আর একটু সরু হয়ে যেত, আর একটু ভলিউম কমে যেত, বাস্তবে তো তা যায় না। আর যদি ভলিউম বেড়ে যেত তাহলে কি হতো, তাহলে তো ক্র্যাক হতো, তাহলে তো ফেটে যেত, তাহলে তো আরো বড় হয়ে যেত, যত শুকাইতো তত আস্তে আস্তে ওয়ালটা বড় হতো, তা তো হয় না। ওয়ালের ভলিউম একই থাকে, তাহলে একই থাকে, ভিতরে যে পানিটা থাকে পানিটা তো শুকিয়ে যায়, তাহলে পানির জায়গাটা কি হয়, এটা এটা কোথায় যায় বলো দেখি এখন, কেউ বলতে পারবা? ফাঁকা স্থান হিসেবে থাকে, ভিতরটা পোর হিসেবে থাকে। স্যার ভ্যাকুয়াম এই পোরের ভিতরেই পরবর্তীতে আবার আমরা যদি রং যে করি, রং করার উদ্দেশ্যটা কারণটা কি, রং করার কারণটা হচ্ছে এই যে ফাঁকা জায়গা আছে এখানে আবার কি করে সে বর্ষাকালে যখন যখন বাতাসটা বেশি ভেজা থাকে তখন কি হয়, বাতাসটা কি বর্ষাকালে বেশি ভেজা থাকে, ময়েশ্চার বেশি থাকে, না ড্রাই সিজনে বেশি থাকে বলতে পারবা? স্যার বর্ষাকালে বেশি থাকে বর্ষাকালেও বাতাস। বেশি থাকে। সেটা একটা প্রমাণ দিতে পারবা যে বর্ষাকালে যে বাতাসে পানি বেশি থাকে? স্যার কাপড় দেরিতে শুকায়। সেটা আমরা বোধহয় স্কুল টিস্কুলে আমরা আমাদের সময় ছিল বইতে, তোমাদের কি এখনো আছে এটা বইতে? জি স্যার স্যার আমাদের সময় ছিল আমরাও পড়ে স্যার। আসছি স্যার এটা। ছিল নাকি? হ্যাঁ, আরো বড় প্রমাণ হচ্ছে তুমি নিজে, তোমাকে হচ্ছে এই কি বলে রেইনি সিজনে তোমাকে উম, আহ, তোমার স্কিনের জন্য প্রোটেক্টিভ কোনো কিছু ব্যবহার করতে হয় না। কখন ব্যবহার করতে হয় বলো তো? শীতকালে ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হয় কখন? উইন্টার ব্যবহার করতে হয়। কেন উইন্টার ব্যবহার করতে হয়? কারণ হচ্ছে বাতাস অত্যাধিক ড্রাই থাকে, তখন সে স্যাচুরেটেড হওয়ার চেষ্টা করে।
সে অলওয়েজ স্যাচুরেটেড, পৃথিবীর সবকিছুই সর্বদাই স্যাচুরেটেড কন্ডিশনে যাওয়ার চেষ্টা করে, এটা ব্যালেন্স কন্ডিশনে যাওয়ার চেষ্টা করে। বাতাস কি করে, সে স্যাচুরেটেড হওয়ার চেষ্টা করে, এই জন্য সে তার চারপাশে যত পানি পাবে সে পানিটা শুষে নেওয়ার চেষ্টা করে নিজের মধ্যে। তো যখন সে তোমার শরীরের উপর দিয়ে বয়ে যায় বা তোমার ঠোঁটে, যেই আমরা ঠোঁটে কি করি, আমরা একটা প্রোটেক্টিভ একটা কোটিং দেই, এমন কোটিং দেই যে কোটিং ভেদ করে বাতাস পানিটা শুষে নিতে পারে না, এই জন্য আমরা এই কোটিংটা দেই। একইভাবে আমরা দেয়ালেও একটা কোটিং দেই, আমরা রংকে বলি আমরা প্রোটেক্টিভ কোটিং। আমরা প্লাস্টারের উপর প্রোটেক্টিভ কোটিং দেই। কেন প্রোটেক্টিভ কোটিং দেই? প্রোটেক্টিভ কোটিং দেই যাতে এর মধ্যে বাতাস থেকে পানি ঢুকতেও না পারে, বেরো হইতে না পারে ভিতর থেকে। হ্যাঁ, কোনোটাই আমরা চাই না যে কোনোটাই হোক, আমরা চাই ওর ভিতরে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকুক। এই জন্য আমরা প্রথমে দেয়ালটা শুকিয়ে নেই, দেয়ালটা যথেষ্ট পরিমাণ শুকিয়ে নিয়ে এরপরে আমরা এর উপর একটা সিলার দিয়ে দিই, একটা কোটিং দিয়ে দিই, যে কোটিংটা সিল করে দেয়। কিভাবে সিল করে দেয়? সিল করে দেয় তার পার্টিকেল গুলো, তার কেমিক্যাল পার্টিকেল গুলো এতই ক্ষুদ্র ক্ষুদ্র যে ওই যে প্লাস্টারের মধ্যে যে ক্ষুদ্র যে পোর স্পেস গুলো তৈরি হয়, পানি বের হয়ে গিয়ে সেই স্পেস গুলোকে সে বন্ধ করে দেয়। এরপরে আমি একটা রং দিয়ে দিই উপর দিয়ে। রং দেওয়ার দুটো কারণ, একটা হচ্ছে মূল কারণ হচ্ছে কম বেশি করি, পিগমেন্টটা চেঞ্জ করে দেই। রং আর পিগমেন্ট দুইটা ভিন্ন জিনিস। হ্যাঁ, বেজ রং এটা তোমার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পার্ট আছে, সেখানে তোমরা আশা করি ভালোভাবে জানবে আর কি। পিগমেন্ট আমরা কেউ হয়তো বলি যে স্কাই কালার আমার পছন্দ, কেউ বলি যে না গ্রিন, কেউ বলি যে না এটা হইতে হবে অফ হোয়াইট, এটা কেউ বলে যে না এটা হইতে হবে পিঙ্ক, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, তো এটা স্যার হচ্ছে একটা পিগমেন্টের কালারটা। কোশ্চেন ছিল স্যার। প্লিজ। স্যার যখন হচ্ছে স্যার প্লাস্টার করা হয়, প্লাস্টার যদি ভালো মতো না শুকায়, তার উপরে যদি রং করা হয়, অনেক সময় দেখা যায় যে স্যার নিচ দিয়ে ড্যাম হয়ে যায়, ওটা কি স্যার ময়েশ্চারটা বের হতে পারে না এজন্য? এর জন্যই ময়েশ্চারটা, সে ভিতর থেকে ময়েশ্চার তার যতখানি বের হয়ে ওইটার হচ্ছে সিমেন্ট একটা রাসায়নিক পদার্থ। সিমেন্ট রাসায়নিক পদার্থ, এই রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করার জন্য পানির প্রয়োজন আছে। এর যতটুকু পানির প্রয়োজন তার অতিরিক্ত পানি আমরা ভিতর থেকে বাইরে নিয়ে আসতে চাই, না নিয়ে আসলে সে আস্তে 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 ওই যে আমরা বলি যে ড্যাম হয় আর কি। হ্যাঁ, তো ড্যামের সোর্স থাকতে হয়। যদি অন্য কোনোভাবে দেয়ালের মধ্যে পানি ঢুকে সেক্ষেত্রেও হতে পারে, অথবা যদি রং করার আগে থেকেই যদি দেয়ালটা ভেজা থাকে, দেয়ালের ভিতরে যে ইটের গাঁথনির জন্য যে মর্টার ছিল অথবা প্লাস্টারের যে পানি, সেই পানিটা অতিরিক্ত পানিটা যদি বের হয়ে না যেতে পারে, তার আগেই যদি আমরা প্লাস্টার করি, ওয়ালটাকে প্লাস্টার করি বা প্লাস্টারের উপরে রং করি, মূল কথা হচ্ছে পানি যদি ময়েশ্চার যদি এর মধ্যে আটকা পড়ে, হ্যাঁ, তাহলে কি হবে, ওই পানিটা পরবর্তীতে সে যে কোনো ভাবেই হোক বের হওয়ার চেষ্টা করবে। তো ড্যামটা নিচ দিয়ে শুরু হয় কেন? কারণ পানিটা আস্তে আস্তে নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে নিচে গিয়ে জমা হয়। হ্যাঁ, তো এই জন্য সে নিচ দিয়ে প্রথমে শুরু হয়। তো যদি তুমি নিচের অংশকে দেখবা, যদি ড্যাম থাকে, তুমি নিচের ড্যাম অংশকে যদি তুমি টাইলস করে দাও, যে তোমার হচ্ছে নিচে 1 ফিট জায়গা ড্যাম হয়েছে, তুমি 2 ফিট টাইলস করে দিলে, তুমি তারপরে 6 মাস পরে দেখবা যে ওই 2 ফিটের উপর দিয়ে আবার এখন ড্যাম হচ্ছে। এর কারণ হচ্ছে তখন সে কি করে, তখন সে ক্যাপিলারি অ্যাকশন বলে। ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে পানিটা আস্তে আস্তে উপরের দিকে চলে আসে, উপরের দিকে চলে এসে তখন সে ওখান দিয়ে বের হওয়ার চেষ্টা করে। মূল কথা হচ্ছে পানি বের হবেই, হওয়ার চেষ্টা করবেই। তো আমরা এই যে এই পোর স্পেসটা প্লাস্টারের উপরে, এটা হচ্ছে আমরা বন্ধ করে দিতে চাই। আর ভিতর, তবে সেটি অবশ্যই ভিতরের অতিরিক্ত পানি বের হওয়ার পরেই আমরা, এই জন্য দেয়ালকে ভালো মতো শুকাইতে দিতে হবে, তারপরে এটাকে রং করতে সিলার দিতে হবে, যাতে ফার্দার পানি না ঢুকতে পারে। আর আমি তো ভিতরের পানি বের করলাম, এখন বাইরে থেকে যদি ঢুকে, বাইরে থেকে কিভাবে ঢুকবে? বাতাস থেকে ঢুকবে। বাতাস যখন স্যাচুরেটেড থাকে তখন ওই দেয়ালের গায়ে যখন লাগে, দেয়ালের ভিতরে সে তো আনস্যাচুরেটেড, কমপ্লিটলি ড্রাই, সে যখন ড্রাই ম্যাটেরিয়ালের কন্ডিশনে যখন আসে, তখনই সে কি হয়, যে কমপ্লিটলি ড্রাই, সে দুইজন ব্যালেন্স হওয়ার চেষ্টা করে, অলওয়েজ ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসার চেষ্টা করে। যে কারণে আমরা দেখি যে বিস্কিট বা মুড়ি এই ধরনের জিনিস যেগুলো ড্রাই, যেগুলো ওভেন ড্রাই, এগুলো ওভেনে তৈরি করা হয়। ওভেনে তৈরি করা হয় বলে ওভেন ড্রাই থাকে। ওভেন ড্রাই মিন্স হচ্ছে এর মধ্যে ময়েশ্চার থাকে না, পোর স্পেস গুলো ফাঁকা থাকে, তো পানি ঢোকার জন্য একেবারেই আদর্শ জায়গা। এই জন্য বাতাস থেকে দ্রুত, এই জন্য বিস্কিট কিছুক্ষণ রেখে দিলে দেখবা আস্তে আস্তে এটা নরম হয়ে যায়। নরম হওয়া মানে কি, ক্রিস্পিনেসটা কমে যায়, এটা কমে গিয়ে এর মধ্যে কি হয়, পানি ঢুকে, পানি ঢোকার ফলে কমে যায়। পানিটা কোথা থেকে ঢুকে? বাতাস থেকে ঢুকে, ময়েশ্চার অ্যাবজর্ব করে, ফলে এইরকম হয় আর কি। ওয়ালের ক্ষেত্রেও তাই হয়। তো এই জন্য এটা কি হয়, এটার এত কিছু বললাম, এইটুকু তোমাদের যাতে মনে থাকে যে এটি ভলিউমটা বাড়বেও না কমবেও না। পানিটা গিয়ে কোথায় কি করবে, পানিটা বাইরে বের হয়ে আসবে, বাতাসের চলে আসবে, চলে আসার পরেই দরজা
বন্ধ করে দিতে হবে, মরের উপরের যে প্লাস্টারের উপরের যে দরজা বন্ধ করে দিতে হবে। তো তাহলে এর ভলিউম আর বাড়বেও না কমবেও না, ভলিউমটা একই জায়গায় থাকবে। হ্যাঁ, তো এই জন্য ওয়ার্কিং কন্ডিশনে যে ওয়েট ভলিউম যেটা থাকে সেটি কন্টিনিউ করে, একই ভলিউম থাকে আর কি। তো এই জন্য প্লাস্টারের ভলিউমটা যখন প্লাস্টার করার আগে, পানি মিশ্রিত করার আগেই মাত্র এটা স্ফীত অবস্থায় থাকে, তারপরে এটা একই ভলিউমে থাকে। তাহলে এটা কি হবে, আমরা মেজারমেন্ট করে যে ভলিউম পাবো সেই ভলিউমটা হবে ওয়েট ভলিউম। ওয়েট ভলিউমকে ড্রাই যখন আমরা বাজার থেকে যদি কিনতে চাই, এস্টিমেশন যদি করতে চাই, তখন হিসাব করার সময় এটাকে ড্রাই ভলিউম করে নিতে হবে। ড্রাই ভলিউম করতে গেলে কি করতে হবে, 1.5 দিয়ে গুণ করতে হবে। আর এখানে তাহলে 36 সিএফটি কে আমি ড্রাই বলছি, কেন বলছি, কারণ অ্যাকচুয়ালি 100 সিএফটি ব্রিক ওয়ার্কের কাজ করতে গেলে মোটর লাগে 24 সিএফটি। কতটুকু মোটর লাগে বলো? 100 সিএফটি ব্রিক ওয়ার্কের জন্য ওয়েট কন্ডিশনে অ্যাকচুয়াল মেজারমেন্ট অনুযায়ী মোটর লাগে কত সিএফটি বলো? 24 সিএফটি। 24। এই 24 কে, এটা হলো ওয়েট ভলিউম, এটাকে ড্রাই ভলিউমে কনভার্ট করলে 1.5 দিয়ে গুণ করলে এটা হয় 36। এই 36 যদি আমি লিখি, তার মানে 36 হচ্ছে এটা ড্রাই করাই আছে। সুতরাং আমি যদি এই 36 রিলেশন ধরে যদি আমি ঐকিক নিয়মে বের করি, তাহলে যে ভলিউমটা পাবো সেটা হবে ড্রাই ভলিউম। আর যদি আমি সরাসরি ভলিউম ক্যালকুলেশন করে বের করি, যেটা প্রথমে পাবো সেটা হবে ওয়েট ভলিউম। তো যেহেতু আমি 36 ধরে করেছি, সুতরাং এটা হবে অবশ্যই ড্রাই ভলিউম। যদি আমি 24 যদি ধরে করতাম, তাহলে এটা হয়তো ওয়েট ভলিউম। যেহেতু 36 ধরে করেছি, তাহলে এটা হবে ড্রাই ভলিউম। তো ড্রাই ভলিউম হলে এখন আমাকে আর এটাকে ড্রাই করার দরকার নাই, ড্রাই তো করাই আছে। তো এই জন্য এখন আমি এখান থেকে মোটরের মধ্যে কি আছে, মোটরের মধ্যে আছে সিমেন্ট আর আছে স্যান্ড। তো সিমেন্ট আর স্যান্ড কিভাবে বের করব? আমরা জানি যে এই যে রেশিওটা আছে, রেশিও থেকে বের করতে হয়। তো রেশিওটা কত দেখো, মিক্সিং রেশিও হচ্ছে 1:6। 1:6 এর মিনিং হচ্ছে 7 ভাগের মধ্যে 1 ভাগ সিমেন্ট আর 6 ভাগ হচ্ছে বালু। তো 7 ভাগের মধ্যে 1 ভাগ সিমেন্ট হলে যদি 2880 সিএফটি মোটর হয়, তাহলে 2880 সিএফটি 7 ভাগের 1 ভাগ সিমেন্ট, তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে 1 দিয়ে, কারণ 7 ভাগের 1 ভাগ। তো 7 ভাগের 1 ভাগ যা হবে তত সিএফটি হচ্ছে সিমেন্ট। তো অত সিএফটি সিমেন্ট আসলে বাজারে কি সিমেন্ট কি হিসেবে বিক্রি হয়? সিএফটি হিসেবে বিক্রি হয়, ব্যাগ হিসেবে বিক্রি হয়। তো এই জন্য বস্তা হিসেবে আর কি। তো আমাদের ব্যাগ আর বস্তার মধ্যে পার্থক্য কি বলতে পারবে কেউ? দেখি কে বলতে পারে? স্যার 50 কেজি থাকে। একই, একটা ইংরেজি একটা বাংলা, একটা ইংরেজিতে বলি ব্যাগ আর বাংলায় বলি বস্তা। ঠিক আছে, এটা নিয়ে কনফিউশন হওয়া যায়, এটা নিয়ে একটা বিরাট কনফিউশন দেখা দেয় আর কি। ভাইবার সময় প্রশ্ন করলে তখন এটা একটা বিরাট সমস্যা হিসেবে আবির্ভূত হয়, যে আসলেই তো ঠিক, ব্যাগ আর বস্তা তো আলাদা, তাহলে দুইটাকে একই রকম হবে কেন? ব্যাগ তো ব্যাগ তো আমরা যেটা বাজারে নিয়ে যাই সেটা ব্যাগ, আর বস্তা তো বস্তা, যার মধ্যে বড় বড় বস্তার মধ্যে চাল আটা ভরা থাকে সেটা হলো বস্তা, তাই না? তখন একটু কনফিউশন দেখা দেয় আর কি, এভাবে কনফিউজ করা যায় ভাইবার সময় আর কি। তো এটা যাতে কনফিউশন, যাতে তোমরা কনফিউজ না হও, তো আমরা ব্যাগ হিসেবে কিনি বাজার থেকে আর কি, বা বস্তা হিসেবে কিনি। তো বস্তা হিসেবে কিনলে এক বস্তা। স্যার এখানে 1 দ্বারা কেন গুণ হলো স্যার? 1 দ্বারা কেন গুণ হলো, তোমার এটা গুণ করার দরকার নাই, আমি যেটা বলি সেটা সেই অনুযায়ী তুমি পরে হিসাব করে নিবা। আমি আগে বলেছি যে এই 2880 7 ভাগের 1 ভাগ সিমেন্ট, এটাকে 7 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করবা। কেন 1 দিয়ে গুণ করবা? কারণ 7 ভাগের 1 ভাগ, এই জন্য। যদি 7 ভাগের 2 ভাগ হইতো, তাহলে এই 2880 ভাগ 7 গুণন 2 করতা। বুঝতে পারছো? আর হচ্ছে এখন আমরা যদি ঘনফিট থেকে যদি ব্যাগে যেতে চাই, এক ব্যাগে কত ঘনফিট সিমেন্ট থাকে কারো মনে আছে? স্যার ঘন ব্যাগে তো স্যার ওখানে কেজি লেখা থাকে স্যার, 50 কেজি। কেজি লেখা থাকে, ঘনফিট আমাদের জানতে হবে। আমি বলেছিলাম এক ব্যাগে 1.25 সিএফটি 1.25 সিএফটি থাকে। তাহলে 1.25 সিএফটি যদি থাকে, তাহলে x সিএফটি তে কয় ব্যাগ হবে? x ভাগ 1.25। ঠিক আছে? জি স্যার। ইনটু হবে না স্যার? হ্যাঁ, তাহলে স্যার ইনটু হবে না স্যার? আমি তোমার এটা দেখার দরকার নাই, তুমি এই লাইন দেখো না, আমি আমার বলা শেষ করি, তারপর তুমি হিসাব করবা। আচ্ছা স্যার। 2880 সিএফটি মোটর আছে, এই এখানের এই 2880 সিএফটি মোটরের 7 ভাগের 1 ভাগ আছে সিমেন্ট। তাহলে 2880 ভাগ 7 গুণন 1 যত হবে তত সিএফটি হচ্ছে সিমেন্ট আছে।
এখন যত সিএফটি তুমি পেলা আমি ধরে নিলাম ওটা এক সিএফটি, তাহলে এক সিএফটি এক ব্যাগে থাকে হচ্ছে 1.25 সিএফটি, তাহলে ও যতটুকু পেয়েছো তাকে 1.25 দিয়ে ভাগ করলে যত ব্যাগ পাবা পাবা হচ্ছে নাম্বার অফ ব্যাগ। এখন তুমি তোমার মতো হিসাব করে দেখো এটা হয় কিনা। আমি ঐকিক নিয়মের 5টি লাইনকে একটি লাইনে কনভার্ট করেছি। জি স্যার, হয় স্যার। হয়নি এমন কেউ থাকলে বলো যে হয়নি, এই হিসাবটা মিলেনি। ওকে ফাইন, আমার ধারণা সবার মিলেছে। আচ্ছা এখন স্যান্ড কতটুকু থাকবে দেখো, স্যান্ড থাকবে 7 ভাগে 6 ভাগ, খুবই সহজ। বালু দিয়ে ঘনফিট হিসেবে, সুতরাং বালু আমরা ঘনফিট বের করলে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বালু হচ্ছে 2880 ডিভাইডেড বাই 7 ইন্টু 6, কারণ 7 ভাগের 6 ভাগ হচ্ছে বালু, তাই তো? 7 ভাগের 1 ভাগ সিমেন্ট, 6 ভাগ বালু, তাহলে 2880 ডিভাইডেড বাই 7 ইন্টু 6, যত হবে তত সেফটি। এইটুকু বুঝতে কারো সমস্যা থাকলে বলে স্যার ফেলো। সিমেন্টে 1.25 টা বুঝে নিয়েছি। সিমেন্টে 1.25 বুঝে নাই, এক ব্যাগ সিমেন্টের ভলিউম হচ্ছে 1.25 সেফটি, এটুকু তুমি জানো? স্যার এখন জানলাম। এখন জানলা, আচ্ছা। আচ্ছা সবাইকে বলে দিবা আগামী ক্লাসে আমি অ্যাটেন্ডেন্স নিব, হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিব ক্লাসের মাঝখানে বা ক্লাসের শেষে কোন এক সময় আর কি। স্যার ব্রিক রেকর্ডে স্যার একটা নস লেখা আছে স্যার, নসটা কি স্যার? নসটা হচ্ছে নাম্বারস, আচ্ছা জি স্যার। সংখ্যা, এত টি আর কি। আচ্ছা এইটুকু সবাই তাহলে বুঝতে পেরেছো? তাহলে নেক্সট যে 3 নম্বর আইটেম, সেখানেও ব্রিক ওয়ার্কের ভলিউম দেয়া আছে, সেম একই নিয়মে এটা বের করা হয়েছে, এটা আমি আর বলবো না, এটা তোমরা নিজেরা করে নিবা। হ্যাঁ 475 থেকে 1:4 আছে, একটা ছিল 1:6, এটা আছে 1:4। হ্যাঁ জাস্ট এটা ছিল 7 ভাগের 1 ভাগ আর 7 ভাগের 6 ভাগ, আর এখানে হবে 5 ভাগের 1 ভাগ আর 5 ভাগের 4 ভাগ, আর কিছুই না। আচ্ছা আর তাহলে আমি 4 নম্বরটা করি মর্টারের ক্ষেত্রে। হ্যাঁ মর্টারের ক্ষেত্রে একটু তফাৎ আছে, শুধুমাত্র এখানে মর্টার সরাসরি বলাই আছে এতটুকু মর্টার, তাহলে যতটুকু আমি মেজারমেন্ট করে পেয়েছি সেটা হচ্ছে ওয়েট ভলিউম। ওয়েটকে ড্রাই করতে হবে, ড্রাই করার জন্য দেখো ড্রাই ভলিউম করেছে কিভাবে, 441.67 কে গুণ করেছে 1.5 দিয়ে, মানে ড্রাই করার জন্য, তাহলে এটা হয়েছে ড্রাই ভলিউম। হ্যাঁ এই ড্রাই ভলিউম এরপরে এটা কত আছে, এটা মিক্সিং রেশিও আছে কত, 1:4, তার মানে 5 ভাগের 1 ভাগ সিমেন্ট, 4 ভাগ বালু। তাহলে এই যে 662.5 এর ভাগ হচ্ছে 5 গুণন 1, হ্যাঁ 5 ভাগের 1 ভাগ হচ্ছে সিমেন্ট আর 5 ভাগের 4 ভাগ হচ্ছে বালু। দেখো একটু বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে বলো। স্যার ওয়েট ভলিউমটা একটু বোঝাই যাচ্ছে, সেটা ওয়েট ওয়েট ভলিউম কেন? হচ্ছে এটা ওয়েট হচ্ছে, আমি আগেই বলেছি মেজারমেন্ট করে যা পাবো সেটা হচ্ছে ওয়ার্কিং কন্ডিশনে বা ফিল্ড গিয়ে বা ফিল্ড কন্ডিশনের আমি যা পাবো সেটার ডাইমেনশনটা হচ্ছে ওয়েট। আর এটা ওয়েটও হতে পারতো, ড্রাই হতে পারতো, আমরা ড্রাই এর যে ফর্মুলা আছে, ড্রাই এর ফর্মুলা ব্যবহার করছি বলে এটা ড্রাই। এটা যদি ওয়েটের ফর্মুলা ব্যবহার করতাম তাহলে এটা ওয়েট হইতো। যদি এখানে 36 এর জায়গায় 24 ব্যবহার করতাম, 36 তো আমার এই প্রবলেমের কোথাও কি 36 আসছে ক্যালকুলেশনে, বলো তো আছে কি? মর্টার রিকোয়ার্ড স্যার আছে। না আমার এই প্রবলেমের যে প্রবলেমটা আজকে আমরা করতেছি এই প্রবলেমের কোথাও কি 36 আছে? 36 ফিগার টাইম পেয়েছি কোথাও? না স্যার, না স্যার। পাইনি, তাহলে কোথা থেকে এনেছি আমি এই 36টা, কোথা থেকে পেয়েছি? স্যার এটা আমরা ড্রাই করার জন্য ইকুয়েশনটা 24 থেকে 36 এর হ্যাঁ এটা আমরা ফর্মুলা ব্যবহার করেছি নাকি? জি স্যার। এটা আমরা জানি, এটা আমার প্রবলেমের মধ্যে নাই, প্রবলেমের মধ্যে কোথাও আসেনি, এটা একটা ফর্মুলা আছে, এটা একটা রুলস, এস্টাবলিশড রুলস, সেই রুলসটা আমি ব্যবহার করেছি, ব্যবহার করে আমরা এটা বের করেছি। আমরা ড্রাই ভলিউমের ফর্মুলা ব্যবহার করেছি বলে এটা ড্রাই ভলিউম হয়েছে। আর এখানে আমি কোনো ফর্মুলা ব্যবহার করিনি, এখানে এই যে 441.67 যেটা হয়েছে এটা আমি এখান থেকে এই 3টাকে গুণ করে 441.67 পেয়েছি। যা পাবো ফিল্ড মেজারমেন্টের মাধ্যমে যেটা পাবো সেটা ওয়েট ভলিউম হবে।
আর এটা আমি বাজার থেকে যে ভলিউমে কিনবো সেটাতে সেই ভলিউম বের করতে গেলে এটাকে ড্রাই ভলিউমে কনভার্ট করে নিতে হবে। ওকে, জি স্যার। আচ্ছা আমার মনে হয় আমি একটুখানি আগাই, সেটা হচ্ছে যে এখন টাকার হিসাব না, টাকার হিসাবটা সহজ। দেখো আগের ফিগারে দেখো আর্থ ওয়ার্ক দেওয়া আছে 2000 প্রতি, এই চিহ্নটা হচ্ছে প্রতি 100, আর এই পরের চিহ্নটা দেখো এখানে দেখো ডট দুটো দেওয়া আছে, দেখছো? এটা মানে হচ্ছে প্রতি 1000 আর এটা হচ্ছে প্রতি 100। তাহলে প্রতি 100 সিএফটি প্রতি 100 ঘনফিটের জন্য খরচ লাগবে 2000 টাকা, আর এটা হচ্ছে 1000 প্রতি 100 নাম্বারের জন্য বা সংখ্যার জন্য টাকা লাগবে 10,000। আর এইটার মানে হচ্ছে 500 পার ব্যাগ, মানে প্রতি বস্তার দাম হচ্ছে 500, আর এটা হলো 10 পার সিএফটি, মানে হচ্ছে প্রতি সিএফটি বা প্রতি ঘনফিটের জন্য টাকা লাগবে 10 টাকা। এটুকু বুঝতে কারো অসুবিধা থাকলে বলো। অসুবিধা নাই? তাহলে প্রতি ঘনফিটের জন্য টাকা লাগবে আর্থ ওয়ার্কের 2000। তাহলে দেখি কত টাকা লাগে। আমার আর্থ ওয়ার্ক বের হয়েছে এত সিএফটি, তাহলে প্রতি 100-র জন্য 2000 লাগলে এতর জন্য কত, এটা বের করা যাবে? কে কে পারবা না বলো? 100 সিএফটির কাজ করতে টাকা লাগে 2000, তাহলে 15,600 সিএফটির কাজ করতে কত টাকা লাগবে? ঐকিক নিয়ম। ইট হচ্ছে প্রতি 1000, প্রতি দেখো 1000 ইটের দাম হচ্ছে 10,000 টাকা। তাহলে একটা ইটের দাম কত বলো তো? 10 টাকা। 10 টাকা। তাহলে গুণ করলে হবে, যতগুলো ইট আছে ততকে 10 দিয়ে গুণ করলেই টাকাটা পাওয়া যাবে। আর এখানে হচ্ছে প্রতি ঘন বালু বলা হয়েছে যে বালু হচ্ছে, ও আচ্ছা আরেকটা জিনিস দেখো, দুই জায়গায় ইট পেয়েছি আমরা। দেখো এখানে ইট পেয়েছি, এখানে ইট এখানেও ইট, আর বালু পেয়েছি এখানে বালু এখানে বালু এখানেও বালু, 3 জায়গায়। আর সিমেন্ট পেয়েছি 3 জায়গায়, 1 2 3। তো এই জন্য এখানে দেখো এসে যোগ করেছে, সিমেন্ট 3টা সিমেন্টের টোটাল ফিগার যোগ করে দিয়েছে, এখানে সিমেন্ট বালু 3টা যোগ করে দিয়েছে, ইটের 2টা ফিগার যোগ করে টোটাল নাম্বারটা এখানে বের করে নিয়েছে। হ্যাঁ, এই যোগফল হচ্ছে এইটা, এই যোগফলটা এটা, এই যোগফলটা এইটা। বুঝতে পারছো? মোট ম্যাটেরিয়ালের পরিমাণটা বের করে নিয়েছে এখানে, আর এখানে রেটটা দেয়া আছে। তো 10 টাকা পার সিএফটি অনুযায়ী এটা 10 গুণ করে দিলেই হবে। আর এটা প্রতি ব্যাগ 500 টাকা, তাহলে 463 ব্যাগের জন্য 463 গুণন 500 দিলেই যে টাকাটা হবে সেটা। এটা হলো টোটাল কস্ট। আর টোটাল কস্টের সাথে 15% অ্যাড করতে হয়। কিভাবে? 5% কন্টিনজেন্সি, মানে 5% হচ্ছে আনএক্সপেক্টেড খাত, আনএক্সপেক্টেড এটা ধরতে হয় আর কি। এটা ধরি আমরা আর কি এস্টিমেশনের মধ্যে। আর 10% হচ্ছে কন্ট্রাক্টরস প্রফিট, যে কন্ট্রাক্টর কাজ করবে তার জন্য 10% তার প্রফিট ধরতে হবে। সে তো আর মাগনা কাজ করবে না, তুমি তো অরিজিনাল দামে এখানে ধরেছো, তাহলে সে যে তোমার কাজটি করে দিবে সে কাজটি কেন করবে? হ্যাঁ, এই জন্য তার 10% প্রফিট ধরতে হবে, আর মিসেলেনিয়াস কস্ট বাবদ 5% ধরতে হবে। তো কারণ কোনোটার দাম একটু বেড়ে যেতে পারে, একটু কমে যেতে পারে, এই জন্য এই বাড়া কমার বা হিসাবে একটু সামান্য হেরফের হতে পারে, সেজন্য আমরা 5% কন্টিনজেন্সি ধরে, আর হচ্ছে 10% কন্ট্রাক্ট করতে হবে, 1.15 দিয়ে গুণ করতে হবে, গুণ করে যা ফিগার হবে সেটি। আর ইউনিট কস্ট দেখো এখানে বলা আছে ইউনিট কস্ট। ইউনিট কস্টটা কি জিনিস? ইউনিট কস্ট হচ্ছে টোটাল লেন্থ দিয়ে যদি আমরা ভাগ দেই, টোটাল লেন্থ কত? 1200 ফিট ছিল, তাহলে প্রতি 1 ফিট এর জন্য কত খরচ হবে সেটা বের হয়ে যাবে এখানে, যে এই ড্রেনের প্রতি 1 ফিট তৈরি করার জন্য 1525 টাকা করে লাগবে। যখন কোনো রাস্তা বা লেন্থ বা অনেক বড় কোনো জিনিস তৈরি করা হয় তখন সেটার ইউনিট কস্ট বের করে নেওয়া হয়। হ্যাঁ, এটা হচ্ছে তুলনামূলক বিবরণী তৈরি করার জন্য আর কি, সহজে উপস্থাপন বা সহজে বোধগম্য করার জন্য। যে আমরা ঢাকা চিটাগং হাইওয়ে তৈরি করব, তার কস্ট হচ্ছে এত, আর ঢাকা ময়মনসিংহ হাইওয়ের কস্ট হচ্ছে এত, ইউনিট কস্ট এত আর কি। তাহলে বুঝতে পারবো যে ওইটা করতে কত টাকা লাগবে, এটা করতে কত টাকা লাগবে, কোনটার খরচ বেশি লাগতেছে অ্যাকচুয়ালি। কারণ লেন্থ তো দুইটা সমান হবে না, সুতরাং লেন্থের কারণে একটার খরচ কম বেশি হতে পারে। এজন্য টোটাল কস্ট দেখে অনুমান করা যাবে না কোন প্রজেক্টটা ব্যয়বহুল হচ্ছে, ইউনিট কস্ট দেখে বোঝা যাবে যে প্রতি কিলোমিটারের জন্য খরচ কত বা প্রতি ফিটের জন্য খরচ কত। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার 1.15 দিয়ে কেন গুণ করলাম? 1.15 দিয়ে গুণ করার দরকার নাই, তুমি হচ্ছে যে টাকা হয়েছে এই টাকার সাথে 15% যোগ করে দাও। স্যার সেটা তো স্যার 0.15 আসে স্যার। নো স্যার 100 তে 15, তাহলে একে তো স্যার 0.15 হলো যোগ করতে হবে, তাহলে আর গুণ করতে গেলে 1.15 দিয়ে গুণ করতে হবে।
জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? ও আচ্ছা, জি বুঝতে স্যার। পারছি। জি স্যার, জি স্যার। 0.15 হলে 0.15 দিয়ে গুণ করে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা এই মূল অ্যামাউন্টের সাথে যোগ করতে হবে। সাথে যোগ করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর সরাসরি করতে গেলে 1.15 দিয়ে গুণ করতে জি হবে। স্যার। স্যার, ওকে, বলো। স্যার ইটের স্যার ব্রিক্সের ক্ষেত্রে স্যার ওয়ার্কেবল কন্ডিশন বলতে আমরা কি বুঝি স্যার? এটা কি স্যার মর্টার বা প্লাস্টার ছাড়া, নাকি স্যার শুধু ইটটাই স্যার 10 ইঞ্চ হয়ে যাবে আমাদের জন্য, মানে স্যার না, যেটা আমরা বলি স্যার? ওয়ার্কিং কন্ডিশন হচ্ছে যখন মর্টারের সাথে ব্রিক ওয়ার্ক করতে গেলে মর্টার লাগে। মর্টার ছাড়া তো ব্রিক ওয়ার্ক হয় না, ব্রিক জয়েন করা। হ্যাঁ, তো মর্টার ব্যবহার করা যে কন্ডিশন সেটাকে ব্রিক ওয়ার্ক বলি আমরা আর কি। জি স্যার। আজকের প্রবলেমে আর কোনো প্রশ্ন আছে? স্যার 2 নাম্বার স্লাইডটাতে একটু। 2 নাম্বার স্লাইডটাতে একটু বলো। স্যার এখানে যে আমরা স্যার ড্রাইটা ধরছি স্যার, ওটাতে কি স্যার ওয়েট ধরে করলে কি কোনো সমস্যা হবে? কোথায়? স্যার এখানে যে 2 নাম্বার আর কি স্যার হ্যাঁ, 2 ব্রিকের নম্বরে তুমি যদি ওয়েট ধরে করো তাহলে 24 ধরে করবা। 24 ধরে করে যা হবে সেটাকে আবার 1.5 দিয়ে গুণ করবা। গুণ করলে 2880 হবে। আচ্ছা স্যার। এজন্য যেহেতু আরেকবার গুণ করতে হবে, তো আমি আরেকবার গুণ কেন করব? এজন্য আমি 24 আমরা ইউজ করি না, আমরা 36 ইউজ করি একসাথে। জি স্যার। বুঝতে পেরেছি? আর কোনো প্রশ্ন? নাই, ভেরি গুড। আচ্ছা, আর আমি তাহলে আজকের ক্লাস শেষ করব। আজকে আর আমি প্রবলেম করাবো না। আজকে একটা প্রবলেমই, আগামী দিন আবার দেখব। আর গতদিন তোমাদের মধ্যে দু একটা প্রশ্ন ছিল, একটু অল্প কথায় আমি শুনবো। সেটা হচ্ছে যে যাদের প্রশ্ন ছিল তাদের প্রশ্ন কি সমাধান হয়েছে নাকি সমস্যা এখনো আছে? স্যার সমাধান হয়েছে স্যার। স্যার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।